সারা দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। সরবরাহ সংকটে গ্যাসের চাপ কম থাকায় ময়মনসিংহে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। গ্যাস সংকটের প্রভাব পড়ছে শিল্প খাতেও। নেত্রকোনায় ৮ দিন ধরে বন্ধ গ্যাস সরবরাহ, বন্ধ জেলার একমাত্র ফিলিং স্টেশন। ফলে বিকল্প জ্বালানিতে অতিরিক্ত খরচে চলছে যানবাহনগুলো। একই অবস্থা দেখা যাচ্ছে ফেনীতেও। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল এবং ফেনীর পেট্রোবাংলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে? এ ব্যাপারে তিতাস কর্তৃপক্ষ কোনো কিছু জানিয়েছে কিনা? তীব্র গ্যাস সংকট এবং যদি বলি জ্বালানি নিয়ে জ্বালা যন্ত্রণা কিন্তু ক্রমশই বাড়ছে। এটি কমার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাসে আমরা রয়েছি, 6 থেকে 7টি সিএনজি ফিলিং স্টেশন এখানে রয়েছে। এখন গ্যাস সংকটে, সরবরাহ সংকটে বেশিরভাগ সিএনজি স্টেশন একেবারে খালি পড়ে আছে, বন্ধ হয়ে গেছে। এই সিএনজি স্টেশনটিতে 10 থেকে 15-20 মিনিট আগে আমরা দেখতে পেরেছিলাম যে তারা মোটামুটি বলতে গেলে কিছুটা চাপ পেয়েছিল। 70-80 টাকা, 100 টাকা পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করতে পেরেছিল। এখন আবার সেটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যারা গ্যাস কিছুটা পেয়েছিল, 50 থেকে 60টি সিএনজি বা ব্যক্তিগত প্রাইভেট কার, তারা 3 ঘন্টা 4 ঘন্টা মধ্যরাত থেকে ভোর থেকে অপেক্ষা করে সেটি নিতে পেরেছিল। এবং অনেক যাত্রীবাহী যে বিভিন্ন পরিবহনগুলো রয়েছে, তারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের কিন্তু বিকল্প জ্বালানি হিসেবে পেট্রোল বা এলপিজি নিয়ে তাদেরকে বেশি খরচে যেতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিপাকে রয়েছে সিএনজি চালক রয়েছে, যানবাহনের সাথে সংশ্লিষ্ট, তারা তাদের যে গাড়ির প্রতিদিনের জমা এবং গাড়ির যে কিস্তি, লোন নিয়ে যে গাড়ি কিনেছেন সেগুলো দিতে পারছেন না, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এমনও অনেক মানুষ আমরা সিএনজি ড্রাইভার আমরা দেখতে পেরেছি যারা আসলে পঙ্গু অবস্থায় রয়েছে, তারপরেও তাদের জ্বালানি নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকে না নিয়ে ফিরে যাচ্ছেন এবং অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এই অপেক্ষা কখন শেষ হবে? আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গেও বলেছি, তারা বলছেন যে এখনও তাদের সময় লাগবে এবং কোন সময় এই জ্বালানির সমস্যাটি, বিশেষ করে গ্যাসের যে সমস্যাটি, সেটি সমাধান হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। যেহেতু মাওনার পরে বিশেষ করে শ্রীপুর, মাওনা এবং স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা এলাকায় কিন্তু শিল্পাঞ্চল এলাকা, সেখানে একেবারে পোশাক কারখানা শুরু করে ওষুধ কারখানা সব বিভিন্ন যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে গ্যাসের চাপ কমে যাওয়ায় চরমভাবে কিন্তু শিল্প খাতে কিন্তু উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে আমরা জানতে পেরেছি। এবং যার ফলে এই যে সমস্যাটি, এই সমস্যাটি ক্রমশই প্রকট আকার ধারণ করছে। এখন যেই সমস্যাটি এখানে দেখা দিচ্ছে যে ময়মনসিংহে এই দীঘারকান্দা বাইপাস 6 থেকে 7টি পাম্পের মধ্যে 1 থেকে 2টি পাম্প কিন্তু চালু রয়েছে। তারপরেও 3-4 ঘন্টা পরপর 20-25 মিনিটের জন্য হয়তোবা কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটু প্রেশার আসছে গ্যাসের, সেখানে 80 থেকে 100 টাকা সর্বোচ্চ পাচ্ছে। সেটি দিয়ে বড় তারা বাড়ি যে পর্যন্ত যেতে পারবেন, কিন্তু সেটিতে ভাড়া নিতে পারছে না। অন্যদিকে ভাড়াটাও কিন্তু দেখা গেছে অনেক জায়গা থেকে বেশি নেওয়া হচ্ছে, যার কারণে বিভিন্ন সময় বাকবিতণ্ডাও কিন্তু তৈরি হচ্ছে যাত্রীদের সাথে। সব মিলে বলতে গেলে ময়মনসিংহের বিশেষ করে সিএনজি যে গ্যাসটা, সেটি চরমভাবে সংকট রয়েছে, বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি স্টেশনগুলোতে। এবং এই সমস্যাটি কবে নাগাদ সমাধান হবে এখন পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না, তবে দুর্ভোগ সহজে পিছু ছাড়ছে না, এটি অন্তত বলা যাচ্ছে। শাম্মী, আরও খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন নেত্রকোনাতে গ্যাস সংকট কতটা দেখতে পাচ্ছেন আর মানুষের ভোগান্তি কেমন দেখছেন? স্বামী, আপনি কিছুক্ষণ আগে ময়মনসিংহের ইমতিয়াজের কথা শুনছিলেন, তবে ময়মনসিংহ থেকে কিন্তু নেত্রকোনার অবস্থা আরও ভয়াবহ। কারণ গত 8 দিনের বেশি সময় ধরে কিন্তু নেত্রকোনা একেবারে সরবরাহ বন্ধ রয়েছে। আমি যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু নেত্রকোনা একমাত্র ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের উপর নির্ভর করেই কিন্তু জেলার যেই 15 থেকে 16 হাজার সর্বমোট সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে, সবগুলো কিন্তু এটার উপরে নির্ভর করতো। অর্থাৎ গত 22 তারিখ থেকে একেবারে পুরোপুরি লাইন গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে কিন্তু একেবারে কোনো গ্যাস পাচ্ছেন না এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা। একই অবস্থা আবাসিক লাইনগুলোতেও জেলায় প্রায় 5,500-এর উপরে কিন্তু তিতাসের আবাসিক সংযোগ রয়েছে। একেবারে গ্যাস সংযোগ না থাকার ফলে কিন্তু এই আবাসিক বাসাবাড়িতেও কিন্তু এখন দুর্ভোগ দেখা দিয়েছে। তারা বিকল্পভাবে রান্নার ব্যবস্থা করছেন বা কেউ দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন গ্যাস না থাকার ফলে। কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে, যারা গ্যাস নির্ভর জীবনযাপন করতেন তারা কিন্তু এখন ভোগান্তির কোনো শেষ নেই। তবে আমরা
আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে কবে নাগাদ এই গ্যাস সংযোগ বা গ্যাসের স্বাভাবিক হবে তা নিয়ে কিন্তু তাদের কোনো সঠিক কোনো তথ্য নেই, বা কবে এটা চালু হবে তাও কিন্তু তারা সঠিকভাবে বলতে পারছে না। তবে এখন পর্যন্ত বলা যায় যে এই যে 8 দিন মতো সময় চলে গেল, যার ফলে গ্যাস না থাকার ফলে এখানকার যারা সিএনজি চালিত অটোরিক্সা বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, যারা চালক রয়েছে, তারা কিন্তু এখন অনেকটাই বেকার হয়ে পড়েছে। তারা কিন্তু অনেকে রান্নার যে এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডারগুলোতে কিন্তু তারা সংযোগ দিয়ে কিন্তু এখানে চলাচল করছিলেন। তবে এখন যেহেতু দীর্ঘ সময় চলে গেছে, অতিরিক্ত টাকাও তারা খরচ করছিলেন, এর ফলে কিন্তু এখন তাদের বলা যায় যে অতিরিক্ত টাকা ব্যয় করে চলাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারা যেমনটা জানিয়েছেন, দ্রুত যদি এই সংকট নিরসন করা না হয় তাহলে কিন্তু সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও দুর্ভোগ বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সংযোগের সর্বশেষ। শাম্মী, গ্যাস সংকটের আরও খবর জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সুলাইমান ডালিম। ডালিম, আমরা ময়মনসিংহ নেত্রকোনার খবর জানছিলাম, ফেনীতে গ্যাস সংকটের পরিস্থিতি কেমন দেখছেন? স্বামী, ফেনীতে গ্যাস সংকটের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ফেনীর অধিকাংশ এলাকা, শহর এবং উপজেলাগুলো মিলিয়ে অধিকাংশ এলাকাতেই কিন্তু দিন এবং রাতের বেশি সময় কিন্তু গ্যাস থাকছে না। আমরা কথা বলেছি ফেনীর শহরের পেট্রোবাংলো, নাজির রোড, মাস্টারপাড়া, সহদেবপুর, চাড়িপুর, নাজির রোড সহ বেশ কিছু আবাসিক এলাকার লোকজনের সাথে। তারা বলছেন দিন এবং রাতের মিলিয়ে 2 ঘন্টাও গ্যাস থাকছে না, আর যেই 2 ঘন্টা গ্যাস থাকে সেই 2 ঘন্টাও কিন্তু একদম মিটিমিটি পরিস্থিতি, যার ফলশ্রুতিতে সেই অল্প গ্যাস দিয়ে কিন্তু রান্নার কাজ একদমই হচ্ছে না। আমরা এখন ফেনী শহরের পেট্রোবাংলার একটি রান্নাঘরে আছি। আমরা এখানে যেটি দেখাতে চেষ্টা করব সেটি হচ্ছে যে চুলাটি দেখা যাচ্ছে এটি একটি গ্যাস সঞ্চালন লাইনের চুলা, এবং পাশেই কিন্তু একটি সিলিন্ডারের চুলা রাখা হয়েছে, এবং তার পাশে কিন্তু আরেকটি ইলেকট্রিক চুলা রাখা হয়েছে, এবং তার পাশাপাশি যে রাইস কুকার বৈদ্যুতিক সেটিও কিন্তু এই বাসার যারা রয়েছেন তারা ব্যবহার করছেন। তারা বলছেন যে আগে যেখানে শুধু গ্যাস সঞ্চালন লাইনের উপর তারা নির্ভর করত, এখন সেখানে 3 রকম জ্বালানি ব্যবহার করতে হচ্ছে, সিলিন্ডার এবং রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা সহ অন্যান্য যে জ্বালানিগুলো রয়েছে সেগুলো, যার ফলশ্রুতিতে জ্বালানির যে খরচ সেটি 3 গুণের বেশি বেড়েছে বলে এখানকার যারা বাসিন্দা তারা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে ফেনীর এই যে গ্যাসের সমস্যা এটি দীর্ঘদিনে, তবে গত কয়েকদিনে এই সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করেছে, যার কারণে কিন্তু তারা বাধ্য হচ্ছেন যে অন্যান্য যে জ্বালানিগুলো সেগুলো ব্যবস্থা করতে। অপরদিকে আমরা শিল্প কারখানার খবর নিয়েছি, সেখানেও দেখেছি যে গ্যাসের চাপ কম। তারা বলছেন যে সারাদিনে 1 ঘন্টাও গ্যাস পাচ্ছেন না, তার ফলশ্রুতিতে তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। অপরদিকে আমরা ফেনীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলো ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি, সেখানেও দেখছি যে গ্যাসের চাপ একদমই কম, যার ফলশ্রুতিতে কিন্তু যারা চালক রয়েছেন গাড়ির তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, অপেক্ষা করেও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে গ্যাস পাচ্ছেন না। 100 টাকা অথবা 120 টাকা 150 টাকার মধ্যে গ্যাস পাচ্ছেন, সেই গ্যাস দিয়ে কিন্তু সারাদিন তারা গাড়ি চালাতে পারছেন না, অর্থাৎ দুর্ভোগ তাদের মধ্যে রয়েছে। এই ছিল ফেনীর পেট্রোবাংলা এলাকা থেকে আমাদের কাছে গ্যাস সঞ্চালন লাইনের সংকটের খবরের সর্বশেষ। গ্যাস সংকট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। গ্যাসের স্বল্প চাপে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে ব্যয়। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন ইমরান আলী সজীব। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানায় মেশিন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ব্যয়, আর শঙ্কা তৈরি হয়েছে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন আগে গ্যাসের যে চাপ পাওয়া যেত তাতে সব মেশিন একসঙ্গে চালানো সম্ভব হতো। এখন গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, গ্যাস না থাকায় দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকে, ফলে কাজ কমে যাওয়ায় তারা আর্থিক ক্ষতিপূরণের মুখে পড়ছেন। গ্যাসের চাপ কম থাকায় আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় আমাদের প্রোডাকশন 50% কমে গেছে। ঠিকমতো গ্যাস না পাওয়ার কারণে আমাদের মেশিন সবসময় বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যার কারণে আমরা ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না, এবং শ্রমিকেরা সবাই বেকারত্ব বোধ করতেছে।
10 PSI সংযোগ থাকলেও বর্তমানে মিলছে মাত্র 3 থেকে 4 PSI চাপ, অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত 8 থেকে 9 PSI। তাই বাধ্য হয়ে কারখানার একাংশ বন্ধ রেখে অন্য অংশ চালাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি আমরা ঠিকভাবে প্রোডাকশনটা দিতে চাই তো আমাদের 8 থেকে 9 PSI লাগে। সরকারের কাছে আমার দাবি এটাই হলো, আমাদের 8 থেকে 9 PSI প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা PSI দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের আস্থা কমবে এবং ভবিষ্যতে রপ্তানিও হ্রাস পেতে পারে। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও ব্যাংক ঋণ পরিশোধেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি শিল্প সংশ্লিষ্টদের। উৎপাদন বৃদ্ধি তো হচ্ছেই না, বরং হ্রাস পাওয়ার কারণে আমাদের প্রোডাকশন 20% মতো কমে গেছে। শিপমেন্ট শিডিউল আমাদের নির্দিষ্ট এবং আমরা খুবই অল্প সময় পাই, 1.5 থেকে 2 মাস সময় পাই উৎপাদন করতে, একটা শিপমেন্ট শিডিউল ধরে রাখার জন্য। শিপমেন্টটা করতে আমাদের অনেক লেট হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে বায়ার আমাদের সেটা ক্লেম করে, অর্ডার কম দেয়, সেজন্য আমাদের অনেকটা বিপদগ্রস্ত হতে হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে শুধু উৎপাদন নয়, দেশের রপ্তানি আয় ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্প মালিক ও শ্রমিকদের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। নোয়াখালীর সেনবাগের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের সুন্দরপুর 4 উন্নয়ন কূপে খনন শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গ্যাস কূপ থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন নতুন কূপ থেকে কি পরিমাণ গ্যাস মিলবে, কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? সারা দেশে যখন গ্যাস সংকট ঠিক সেই সময় একটি ভালো খবর আমাদের হাতে এসেছে, সেটি হচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিপুর গ্রাম, যেখানে আসলে প্রাকৃতিক গ্যাসের একটি কূপের সন্ধান মিলেছে এবং সেই কূপে কিন্তু গতকাল দুপুরে খনন কাজের সূচনা করেছিল বাপেক্স এবং আজ সকাল থেকে কিন্তু পুরোদমে চলছে এর খনন কাজ এবং সবকিছু ঠিক থাকলে আগামী 40 থেকে 45 দিন কিন্তু চলবে এর খনন কাজ। এর পরবর্তী সময় আরো 15 দিন লাগবে এর ডিএসটি পরীক্ষা করতে এবং ডিএসটি পরীক্ষার পর আসলে এখানে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং সে সকল গ্যাস আসলে কোম্পানিগঞ্জ এবং কবিরহাটে কিন্তু সুন্দরপুর 1, 2 এবং 3 নামে কোম্পানিগঞ্জ এবং কবিরহাটে কিন্তু সুন্দরপুর 1, 3টি কূপ থেকে কিন্তু প্রতিদিন করে 7 থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। সেটি থেকে ধারণা করছে সুন্দরপুর 4 যে গ্যাস কূপটি, এটি থেকেও কিন্তু প্রতিদিন যদি এখানে ঠিকমতো গ্যাস কূপ খনন করা হয়, এখান থেকে প্রতিদিন আসলে 7 থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যেগুলো জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া নোয়াখালীর যে বেগমগঞ্জ রয়েছে সেখানেও এর আগে 4টি কূপ খনন করা হয়েছিল বাপেক্সের পক্ষ থেকে, যার মধ্যে 1976 সালে সর্বপ্রথম এবং 1978 সালে দ্বিতীয়, আর 2013 সালে তৃতীয় কূপ এবং 2021 সালের পরে কিন্তু 4র্থ কূপ খনন করা হয়েছিল, যার মধ্যে 2টি কূপে কিন্তু গ্যাস মিলেছে এবং সেগুলো কিন্তু জাতীয় গ্রিডে এখন সংযুক্ত হয়েছে। তো এখন যে কূপটির খনন কাজ চলছে, এই কূপের আমি কথা বলেছি যিনি ড্রিলিং ইনচার্জ রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন এই কূপটি খনন করতে তাদের 40 দিনের উপরে সময় লাগবে এবং তারা কিন্তু মাটির নিচে 1550 মিটার এর মতো খনন করবেন এবং তারা ধারণা করছেন 1550 মিটার এর মতো খনন করবেন এবং তারা ধারণা করছেন 1550 মিটারের মধ্যে কিন্তু 2টি জোনে কিন্তু তারা গ্যাস পেতে পারেন বলে কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এছাড়া 1550 মিটার আসলে কূপ খনন করা হলে তার পরবর্তী ওই জায়গার ভূগর্ভের অবস্থান বিবেচনায় তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং ডিএসটি পরীক্ষার মাধ্যমে এখানে কি পরিমাণ মোট গ্যাস মজুদ রয়েছে সেটি কিন্তু তারা নির্ধারণ করবেন এবং তারা ধারণা করছেন এখান থেকেও প্রতিদিন ন্যূনতম 7 থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যেটি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে। তো এই ছিল আসলে নোয়াখালীর গ্যাস কূপ খনন নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট এড়াতে ও অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনতে খালি কন্টেইনার বন্দর ও বেসরকারি ডিপো বাইরে রাখতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরে কন্টেইনারের অবস্থান সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি, জানাবেন বন্দরে কন্টেইনার জট আছে কিনা, আর আরও একটি বিষয় জানাবেন বন্দর কর্তৃপক্ষ খালি কন্টেইনার বাইরে রাখতে চাচ্ছে কেন? শাম্মী, বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় 43,000 টিএস কন্টেনার আছে এবং
বন্দরে যে অপারেশনাল কার্যক্রমে যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে কিন্তু বন্দরের ভেতরে বেশ কিছু খোলা স্পেস রাখতে হয়, যেহেতু কন্টেনার মুভমেন্ট করে, গাড়ি থেকে ওঠানো নামানো, জাহাজ থেকে ওঠানো নামানো এবং ডেলিভারি সহ সব ধরনের কার্যক্রমের জন্য। তাই 40,000 টিউসের উপরে কন্টেনার গেলে কিন্তু বন্দরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং যদিও বন্দরে বর্তমানে কন্টেনার রাখার ধারণ ক্ষমতা প্রায় 55,000 টিউসের কাছাকাছি, তারপরেও কিন্তু বন্দরের কার্যক্রমের ক্ষেত্রে একটি বড় বাধা। এবং বছরে চট্টগ্রাম বন্দর যে প্রায় 35 লাখ টিউস কন্টেনার হ্যান্ডলিং করে, এর মধ্যে প্রায় 40% কিন্তু খালি কন্টেনার। এবং এই এবং আমাদের যে আমদানি রফতানি বাণিজ্য, সেক্ষেত্রে কিন্তু আমদানি রফতানির চেয়ে আমদানির পরিমাণ বেশি। তাই আমদানি হওয়া পণ্য ডেলিভারি পরে যে কন্টেনারগুলো খালি হয় সেগুলো কিন্তু সবসময় বন্দরের সেগুলো সবসময় যথাসময়ে ডেলিভারি হয় না বা জাহাজীকরণ করে অন্য দেশে পাঠানো হয় না। সেক্ষেত্রে কিন্তু এই কন্টেনারগুলো বন্দর ইয়ার্ডে রাখা হয় এবং বেসরকারি কন্টেনার ডিপোতে রাখা হয়, যেটি বন্দর তাদের অপারেশনাল কাজের জন্য একটি বড় বাধা মনে করে। তাই বন্দর চায় যে এই কন্টেনারগুলো শিপিং এজেন্ট এবং এমএলও যারা মেইনলাইন শিপিং অপারেটর তারা তাদের ব্যবস্থাপনায় রাখুক। কিন্তু এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালা অনুযায়ী বন্ড লাইসেন্সের আওতাভুক্ত এলাকা বাদে কোনো কন্টেনার বাইরে রাখা যাবে না আমদানি রফতানি বাণিজ্যের সাথে যুক্ত। তাই এক্ষেত্রে এনবিআরের অনুমোদন ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। মোটামুটি আসলে এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে বন্দরের কার্যক্রম গতিশীল করা এবং বন্দরের কন্টেনার জট যেন না হয় সেটি তারা চায়। তাই খালি কন্টেনারগুলো তারা বাইরে নিয়ে যেতে চায়। এবং এক্ষেত্রে বেসরকারি ডিপোগুলো বছরে প্রায় 14 লাখ টিউএস খালি কন্টেনার হ্যান্ডলিং করে। এবং চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের প্রায় 60 থেকে 65 ধরনের পণ্য কিন্তু বেসরকারি কন্টেনার ডিপোগুলোতে ডেলিভারি দেওয়া হয়। এবং বন্দরে যে কন্টেনার রাখার জন্য যে চার্জ, সেক্ষেত্রে কিন্তু খালি কন্টেনার রাখার জন্য কোনো ফ্রি টাইম নেই। অর্থাৎ চতুর্থ দিন পর থেকেই প্রথম দিন থেকে কিন্তু এখানে স্টোর রেন্ট দিতে হয় এবং প্রতিটি কন্টেনার জন্য প্রায় $60 করে দিতে হয় কন্টেনার রাখার জন্য। এবং যেহেতু বর্তমানে বন্দরে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কন্টেনার জমে যাচ্ছে, ডেলিভারি কম হচ্ছে এবং যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু পণ্য ডেলিভারি অনেকটাই কমে যায়। তাই বন্দর চায় যে খালি কন্টেনারগুলো যেন বেসরকারি শিপিং এজেন্টরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বন্দর এবং বেসরকারি কন্টেনার ডিপোর বাইরে তাদের নিজস্ব স্থানে সেগুলি সংরক্ষণ করে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। সাব্বির। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। কয়েকদিনের টানা বর্ষণ শেষে তীব্র গরমে অতিষ্ঠ উত্তরের জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। উৎপাদন কমছে হালকা প্রকৌশল শিল্পে, কমেছে কর্মজীবী মানুষের কর্মঘণ্টা। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, সৈয়দপুরে গরমে ভোগান্তি কেমন দেখছেন আর এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন? স্বামী গত 2 দিনের প্রচণ্ড দাবদাহে সৈয়দপুর সহ উত্তরের জনজীবনে একেবারে নাভিশ্বাস ছিল। এখন যে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন আছে সেগুলো ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ের কারণে। গতকাল 3 ঘন্টা লোডশেডিং ছিল সৈয়দপুরে। এখানে হালকা প্রকৌশল শিল্পের অনেকগুলো ছোট বড় কারখানা রয়েছে যার অর্থনীতির আকার 300 কোটি টাকার উপরে। এবং সৈয়দপুরে যে ছোট বড় বা যে মাঝারি শিল্পগুলো আছে এই শিল্পগুলো লৌহজাত যে পণ্য এবং দ্রব্য তৈরি করে, এই হালকা মাঝারি ধরনের যন্ত্রপাতিগুলো কিন্তু বিক্রি করে সৈয়দপুরের অর্থনীতি উত্তরবঙ্গের মধ্যে একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। লোডশেডিং হলে যেগুলো হয়, এই ভারী যন্ত্রপাতিগুলো আসলে সচল রাখতে তাদের যে ধরনের অসুবিধা হয়, লোডশেডিংয়ের কবলে পড়লে সেই ভারী যন্ত্রপাতিগুলো বন্ধ হয়ে যায়। মেশিনারিজগুলো চালু করতে স্বয়ংক্রিয়ভাবে যে সময়ের প্রয়োজন হয় তাতে তাদের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখানকার শিল্প যেগুলো আছে তারা আগেরকার সময়ে দৈনিক যেই 4 থেকে 5 ধরনের যে তাদের যে ক্ষেত্রবিশেষে পণ্য সেটি উৎপাদন করলো, এখন সেটি আসলে উৎপাদন অর্ধেকে নেমেছে। যার কারণে যেই কর্মীরা এখানে কাজ করেন তাদের যে কর্মঘণ্টা সেটি তাদের কমে এসেছে। কর্মঘণ্টা কমায় উৎপাদন কমেছে এবং অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়রা বলছেন যে যদি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন সেটি সচল করা যায় তাহলে এই অঞ্চলের লোডশেডিংয়ের যে একটা বড় দুর্ভোগ সেটি থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি সবসময় একটি ইউনিট অচল থাকে এবং বাকি যে 2টি ইউনিট সচল থাকে সেই 2টি ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এলাকার জাতীয় গ্রিডের যে সরবরাহ সেই সরবরাহ থেকে
যে স্বস্তির কথা দেবার কথা ছিল সেটি আসলে এখন হয়ে উঠছে না, যার ফলে হালকা প্রকৌশল শিল্প সহ উত্তরের সেচ প্রকল্পগুলো যেগুলো আছে, কৃষিকাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং কলকারখানা সবখানে আসলে বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে সৈয়দপুরের যে ইপিজেড রয়েছে, উৎপাদনমুখী কারখানা রয়েছে, সেখানে 24টি, সেই ইপিজেডের ভিতরে যে উৎপাদন সেটিও ব্যাহত হচ্ছে। যারা স্বয়ংক্রিয়ভাবে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে সেই কোম্পানিগুলো আসলে এখন উৎপাদনে আছে, এবং যে হালকা প্রকৌশল শিল্পগুলো যাদের আসলে বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহকৃত বিদ্যুৎ ছাড়া তাদের নিজস্ব কোনো সিস্টেম নেই, তারা আসলে তাদের উৎপাদন আসলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আজকের আবহাওয়া খানিকটা ভালো, রোদের তীব্রতা কমেছে, তাপমাত্রাও কমতির দিকে। এমন অবস্থা থাকলে আসলে সেই স্বস্তি আবারও ফিরতে পারে। সামনে ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে লোডশেডিং এবং তাপ প্রবাহের সবশেষ খবর। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো হাওয়া কমায় সাগরে ইলিশ শিকারে ছুটছেন শত শত ট্রলার। বরগুনায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতিরিক্ত জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিকের চেয়ে 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পটুয়াখালীর আলিপুর থেকে জসিম পারভেজ, আর বরগুনার আমতলী থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতে যাচ্ছি জসিমের কাছে। জসিম, জেলেদের জন্য কি নির্দেশনা বা সতর্কবার্তা রয়েছে কর্তৃপক্ষের? তারা গভীর সমুদ্রে যাচ্ছেন কিনা? স্বামী, আসলে আপনি জানেন যে এখন কিন্তু গভীর নিম্নচাপের প্রভাবটা কিছুটা কমেছে। তার মানে ঝড়ো হাওয়া একদম নেই বললেই চলে। এখন কিন্তু গুমোটে অবস্থা। আর এই অবস্থায় আপনার সঙ্গে আরও যোগ মিলিয়েছে পূর্ণিমার যে তিথি, সেই তিথিতে। আর পূর্ণিমার তিথি এবং এখন যে গভীর নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পরও যে একটা প্রভাব বিস্তার হয় উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে এখন কিন্তু নদ নদী উত্তাল রয়েছে, আর স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। এখন কিন্তু আপনাকে আরও জানিয়ে রাখি, এই যে এই বর্ষা মৌসুম মানেই হচ্ছে ইলিশের ভরা মৌসুম। আর এই ইলিশের ভরা মৌসুমে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 1 সপ্তাহ পর্যন্ত জেলেরা এই ঘাটে অবস্থান করছিল নিরাপদ আশ্রয়ে এসে, এবং এখন কিন্তু আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার কারণেই কিন্তু তারা এখানকার যে বাজার সদায় বা মাছ শিকারের যে সকল রসদ রয়েছে, সে রসদ মজুত করে তারা সমুদ্রগামী হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সারি সারি ট্রলার, তারা কিন্তু মাছ শিকারের যে রসদ সেগুলো সংরক্ষণ করে তারা মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক ট্রলার ইতিমধ্যেই চলে গিয়েছেন সমুদ্রে। গতকাল বিকেল থেকে তারা সমুদ্রে গিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি শেষ করেছেন, এবং অনেক ট্রলার কিন্তু অগভীর সমুদ্রে গিয়েছেন। যে সকল ট্রলার তারা মাছ শিকার করে আজ সকালে কিন্তু এখানে বেচা বিক্রি করেছেন। তবে সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ী এবং জেলেরা। আর আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর এখনও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে যে উপকূলীয় অঞ্চল পায়রা সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে। আর উপকূলীয় অঞ্চলের যে সকল ট্রলার রয়েছে তারা কিন্তু সকলেই এখন যে ইলিশের ভরা মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করেই তাদের প্রত্যাশা যে তারা এখন মাছ শিকার করে তাদের যে বিগত দিনের যে লোকসান, সেই লোকসানের পরিমাণটা কমাবে। আপনাকে আরও জানিয়ে রাখি, এই বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু এখানকার হাজার হাজার ট্রলার তারা কিন্তু শত কোটি টাকা লোকসানে পতিত হয়েছেন। এবছর যদি এখন আবহাওয়া ভালো হওয়ার পরে যদি মাছ শিকার করে কাঙ্ক্ষিত ইলিশ পায়, তাহলে তাদের সেই লোকসানের পরিমাণটা কমবে, এমনটি ছিল তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, আরও পরিস্থিতি জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, বরগুনায় পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া কতটা অনুকূলে? স্বামী, সকাল থেকে কিন্তু বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ।
গতকালকেও আমরা সকাল থেকে দেখেছিলাম যে পুরো দিনব্যাপী কিন্তু রোদ পাশাপাশি বৃষ্টি মেঘলা আকাশ ছিল, কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মেঘলা আকাশ এবং বৃষ্টি থেমে থেমে। আজকে আমরা রয়েছি বরগুনার বরিতলা ফেরিঘাটে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক জোয়ারের থেকে 1.5 থেকে 2 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বরগুনার যে 2টি ফেরিঘাট রয়েছে, আমতলী পুরাঘাটা এবং বরিতলা এবং বাইনসটকি যে ফেরিঘাট, এই 2টি ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে এবং আমরা খোঁজ নিয়েছি বরগুনার যে পায়রা বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর পাশাপাশি অর্থাৎ বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে এবং তাদের ঘরবাড়ি পর্যন্ত কিন্তু একেবারে পানি চলে এসছে। অর্থাৎ এছাড়াও যেসব চরাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এই 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেসব বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে কিন্তু বরগুনার তালতলি, বরগুনার সদরের নলটোনা এবং পাথরঘাটার পদ্মা, এই 3টি এলাকা কিন্তু বরগুনার সবথেকে বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই এলাকার বেড়িবাঁধগুলো অনেকটাই অরক্ষিত এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে বরগুনার এই যে বিষখালী নদীর, বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই 3 নদীর কিন্তু প্রায় 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ এবং 14 কিলোমিটার কিন্তু অতি ঝুঁকিপূর্ণ এবং এই 14 কিলোমিটার কিন্তু এই 3টি উপজেলার মধ্যেই কিন্তু বেশি রয়েছে, যার কারণে এই সব বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে কিংবা ভেতরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকতে হয় এই নদীর পানি বৃদ্ধি কিংবা জলোচ্ছ্বাস কিংবা এই বৈরী আবহাওয়ার কারণে। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু হাজারো মানুষ কিন্তু এই জেলে পেশার সঙ্গে জড়িত, অর্থাৎ এই সমুদ্রে যারা মাছ শিকার করে থাকেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে বেশ লোকসানের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে এই গত 2 সপ্তাহ ধরেই কিন্তু বৈরী আবহাওয়া অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই টানা 3য়বার কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং কোস্টগার্ড এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা যেন সমুদ্রে অবস্থান না করে তারা কিন্তু যেন উপকূলীয় এলাকায় উপকূলীয় এলাকায় যাতে আশ্রয় নেয় সেই বারবারই কিন্তু বলা হয়েছে। এবং আমরা কিন্তু গতকালকেও দেখেছি বরগুনার পাথরঘাটায় দেশের 2য় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু শত শত ট্রলার কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এতে কিন্তু আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়েছে উপকূলের জেলেরা। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, বাড়ছে মৃত্যু হারও। সরকারি তথ্য মতে জুলাই গেল 2 বছরের তুলনায় এবছর আক্রান্ত বেশি। এমত অবস্থায় আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান আর ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, চলতি মাসে তা 4.25 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেইন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা কমলেও নতুন নতুন রোগীদের হাসপাতালে ভর্তি কোনোভাবেই কমছে না। গত 24 ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও শতাধিক রোগী। এদিকে মৌলভীবাজারেও কমছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 9 জন সহ এ পর্যন্ত মোট আক্রান্ত 1077 জন, মৃত্যু 13 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতে যাচ্ছে শুভর কাছে। শুভ, জানাবেন টিকাদান কর্মসূচির পরেও কেন কমছে না হামের সংক্রমণ? চিকিৎসকরা কি জানিয়েছেন? শাম্মী, আসলে আমরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসেছি এবং কিছুক্ষণ আগেও আমার এখানে আবাসিক মেডিকেল অফিসার যিনি, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে আজকেও কিন্তু 88 জন রুগী, অর্থাৎ প্রায় 100 রুগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আইসিইউতেও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রুগীরা ভর্তি আছেন। যদিও গত 48 ঘন্টায় কোনো রুগীর মৃত্যুর খবর আমরা পাইনি, তবে মৃতের খবর না পেলেও কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু নতুন করে 102 জন রুগী, অর্থাৎ শতাধিক রুগী কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি আপনাকে এই যে 102 জন রুগী ভর্তি হয়েছেন এর মধ্যে নতুন করে আমরা এখন যেখানে রয়েছি, অর্থাৎ হামের জন্য ডেজিগনেটেড করা বা উৎসর্গকৃত যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু 33 জন রুগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সিলেটের একমাত্র টার্সিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল, সেখানে কিন্তু 47 জন রুগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও মৌলভীবাজারে 6 জন রুগী চিকিৎসা নিচ্ছেন জেলা সদর, এবং সুনামগঞ্জে 15 জন এবং জামালগঞ্জ উপজেলায় 1 জন রুগী কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং এই বছরের চিত্রটা যদি বলি আপনাকে, 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কিন্তু 616 জন রুগী হামের নিশ্চিতভাবে ল্যাব কনফার্ম কেস যেগুলো বলা হয় বা নিশ্চিত হাম রুগী পাওয়া গেছে। যদিও 3500-এরও বেশি রুগী কিন্তু বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিয়েছেন। এবং নতুন করে যদি চিত্রটা একটু বলতে চাই, বলে রাখা ভালো যে গত 24 ঘন্টায় নতুন শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা কিন্তু আরও 5 জন। এবং বর্তমানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কথা যদি বলি, সেটিও বেশ উদ্বেগজনক, অর্থাৎ 291 জন, প্রায় 300 রোগী কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে আমি যেমনটি প্রথমেই বলেছিলাম যে 88 জন এই হাসপাতালে রয়েছেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে, এবং 91 জন চিকিৎসা নিচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, 13 জন সিলেটের প্রাইভেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন মাউন্টেড ওরা এবং 12 জন নর্থ ইস্ট হাসপাতালে রয়েছেন। এবং এর পাশাপাশি গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জেলা, সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এখন পর্যন্ত যে চিত্র রয়েছে, অর্থাৎ মৃতের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটিও বেশ উদ্বেগজনক, অর্থাৎ 109টি প্রাণ কিন্তু চলে গেছে হাম এবং হামের উপসর্গে, যার মধ্যে 108 জনই কিন্তু শিশু। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এখনও পরিস্থিতি স্বাভাবিক নেই এবং এখনও কিন্তু রোগের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েই চলছে। সামনে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। হাম সংক্রমণের আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন মৌলভীবাজারে হামের সংক্রমণ কেমন দেখছেন, চিকিৎসকরা কি জানিয়েছেন? মৌলভীবাজার থেকে মৌলভীবাজারের গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1077 জন রোগী হামে উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত ভর্তি আছেন। তার মধ্যে 7 জন শিশু এবং 7 জন বয়স্কদের বয়স 18 থেকে 50-এর মধ্যে। এছাড়াও অন্যান্য যে 7টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে হাসপাতালগুলোতে কিন্তু রোগী ভর্তি রয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 9 জন ভর্তি হলেও ওনারা যেটা বলছেন যে হামের টিকা নিতে অনেকেই চাচ্ছেন না, কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার চেষ্টা করছেন। যদি এবছর হামের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,05,114 জন, সেখানে টিকা দেওয়া হয়েছে 2,05,778 জন, অর্থাৎ শতভাগ টিকা সম্পন্ন হয়েছে। কিন্তু বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকা, হাওড় এলাকায় অন্যান্য যে এলাকা রয়েছে সেগুলোতে অনেকেই টিকা দিতে চাননি। যখন কিছু
মৃত্যুর খবর শুনতে পাচ্ছেন যে বেড়ে গেছে, তখন তারা হামের টিকা দিতে চাচ্ছেন। কারণ তিনি বলছেন যে এই হামের টিকা অনেকেই দিয়েছেন, সেটা হয়তো পুরোপুরি এফেক্ট করতে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলছেন যে তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে বা লোকজনকে বুঝাচ্ছেন এবং টিকাদান অব্যাহত রয়েছে। এদিকে আমি কথা বলেছিলাম 250 থেকে হাসপাতালের ডাক্তারদের যদিও 250 বেডের হাসপাতাল, কিন্তু সেখানে প্রতিদিনই 3 থেকে 4 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আউটডোরে প্রতিদিনই 1400 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তারা অনেক সময় বেড না থাকার কারণে নিচে শুয়েও কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর অভিভাবকরা বলছেন তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিউজ সামনে। এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, জানাবেন হবিগঞ্জে এখন পরিস্থিতি কেমন দেখছেন? 144 ধারা জারি করে কি সিচুয়েশন তৈরি হয়েছে? শাম্মী, মূলত হচ্ছে গতকাল যে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদী এনসিপি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মূলত কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, নাহিদ হাসান, সার্জিস আলম, একই সাথে অন্যান্য যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অংশগ্রহণ করার কথা ছিল। অন্যদিকে বিএনপি, ছাত্রদল, যুবদল তারা একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা যেটি বলছে যে এনসিপির যে কর্মসূচিগুলো পালন করছে, জুলাই যে পদযাত্রা, সেই পদযাত্রাতে তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে, সেই পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। ফলে এই যে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছে, যে কারণে জেলা প্রশাসন যে শঙ্কা করছে যে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, একই সাথে সংঘাত বা সংঘর্ষের ঘটনাও যে শঙ্কা, সেটাও তারা প্রকাশ করছেন। যেই কারণে জেলা প্রশাসন আজকে সকালের দিকে 144 ধারা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে পৌর এলাকা, হবিগঞ্জ যে পৌর এলাকা রয়েছে, পৌর এলাকার মধ্যে জনসমাগম কিংবা মিটিং মিছিল সেগুলো করা যাবে না এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেটি বহাল থাকবে। যে কারণে এখন পর্যন্ত আসলে শহরের যে পরিবেশ পরিস্থিতি, সেটি বলা যায় যে বেশ শান্ত রয়েছে। যানবাহন চলাচল সেগুলো স্বাভাবিক রয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেটি যেহেতু 144 দ্বারা জারি করেছে প্রশাসন, সেই ক্ষেত্রে অনেকটাই যে দুশ্চিন্তা সেটি আসলে মুক্ত হয়েছেন এবং অন্যান্য দিনের মতো যে যানবাহন চলাচল কিংবা মানুষের যে জীবনযাত্রা, সেটি স্বাভাবিক রয়েছে। এরপর প্রশাসন যেটি বলছে যে তাদের যে সতর্ক অবস্থান, সেটি আইনশৃঙ্খলা বাহিনী আসলে সতর্ক অবস্থানে রয়েছে, যেন কেউ 144 দ্বারা ভঙ্গ করে আসলে কোনো ধরনের ঘটনা, কোনো ধরনের কর্মসূচি পালন করতে না পারে। সামনে এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন কাজল সরকার। শেরপুরে একটি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনায় নষ্ট হয়ে গেছে প্রায় 57,000 বস্তা বীজ ও খাবার আলু। আর্থিক ক্ষতির মুখে শত শত কৃষক ও ব্যবসায়ী। অনেক কৃষক ঋণ নিয়ে উৎপাদিত আলু ভবিষ্যতের আশায় সংরক্ষণ করেছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটিতে সেই আশা পরিণত হয়েছে হতাশায়। যদিও প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুর সদরে তাজ কোল্ড স্টোরেজে রাখা সারি সারি বস্তা ভর্তি পচা আলুর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশে। কয়েকদিন আগে রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপে ত্রুটি দেখা দিলে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। কোল্ড স্টোরেজে সংরক্ষিত প্রায় 57,000 বস্তা বীজ ও খাবার আলু নষ্ট হয়ে যায়। জেলায় সরকারি দুটি হিমাগারে প্রায় 3,000 টন আলু রাখা যায়। এই জন্য কৃষকদের ভরসা একমাত্র বেসরকারি তাজ কোল্ড স্টোরেজ, যার ধারণ ক্ষমতা প্রায় 10,000 মেট্রিক টন। ক্ষতিগ্রস্ত আলুর একটি বড় অংশ ছিল বীজ। আগামী মৌসুমের জন্য এসব বীজ সংরক্ষণ করেছিলেন কৃষকরা। দুর্ঘটনায় ঋণের কিস্তি এবং বীজ নিয়ে দিশেহারা তারা। নিরাপদ সংরক্ষণের নিশ্চয়তা পেয়ে কোল্ড স্টোরেজে আলু রাখা হয়েছিল বলে জানায় কৃষক ও ব্যবসায়ীরা। অনেক ঋণ করে 2বার থেকে লস খাইতেছি। খাবার করে আবার 15,000 টাকা করে কার্টন কিনে ভাই লাগাইছিলাম আলুটা, যে গত সামনেবার লাগাবো, এখন তো আমরা নিঃস্ব হয়ে গেল। যদিও কৃষক যে পরিমাণে মালিক পক্ষে থেকে টাকা দিতেছে, এই পরিমাণ দ্বিগুণ দিলেও কৃষকের লস। স্টোর কিন্তু পক্ষের কাছে আমি জানাই যাতে এটা ন্যায্য মূল্যটা আমাদেরকে দেয়।
দুর্ঘটনাবশত পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে। এ ঘটনায় কৃষক সহ সংশ্লিষ্টদের সঙ্গে বসে ক্ষতি নিরূপণ শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে একটা সমন্বয়ের আলোচনা চলছে। অতি শীঘ্রই এদের একটা সমাধানের পথ খুঁজে পাবো বলে আমরা আশা করছি। এদিকে জনস্বাস্থ্যের ঝুঁকির শঙ্কায় আলুর নমুনা পরীক্ষাগারে পাঠিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, আর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। জেলা প্রশাসক স্যার, ওইখানকার বিসিকের কর্মকর্তা সহ নিরাপদ খাদ্য অফিসার সহ সবাই বিষয়টি দেখছেন এবং মালিক পক্ষের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি এখন আলোচনা চলছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং নীতিমালা মেনে কৃষি বিভাগের প্রয়োজনীয় সহায়তা প্রদান সহ ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা ক্ষতিগ্রস্ত পরিদর্শন করছি এবং কৃষকের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তার ক্ষতি পূরণ পায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে শেরপুর জেলায় 5045 হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। এসব জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় 1,09,000 মেট্রিক টন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। পাকা আনারসের মাতাল করা ঘ্রাণ, ভোর থেকেই হাটে ছুটছেন চাষিরা। কৃষি অফিস বলছে টাঙ্গাইলের মধুপুরে প্রায় 560 কোটি টাকার আনারসের বাজার রয়েছে। তবে বৈরী আবহাওয়ায় কপাল পড়েছে চাষিদের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন সারা বছর আনারসকে প্রক্রিয়াজাতকরণ করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সহ রপ্তানি করা গেলে সমৃদ্ধ হবে অর্থনীতি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। টাঙ্গাইলের মধুপুরের আদিগন্ত হলদে সবুজ ক্যানভাসের শিল্পী কৃষক নিজেই, যাদের হাড়ভাঙা শ্রম আর ঘামছড়া আনন্দ বিষাদ মাখা শস্যরা ফিরে পেয়েছে শৈল্পিক রূপ। আলো ফুটতেই সাইকেলে করে মধুপুরে আনারস হাটে নেয় চাষিরা। তবে বর্গা চাষিদের ভয়, গত হাটে 6 থেকে 60 টাকা দরে প্রতি পিস বেচা আনারস আজ কত দামে বিক্রি হবে। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে নষ্ট হচ্ছে আনারস। চাহিদা কম থাকায় পাইকারপত্রও মিলছে না হাটে। বিক্রি 10 থেকে সর্বোচ্চ 25 থেকে 30 টাকার মধ্যে। তাই আনারস উৎপাদনে সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান প্রান্তিক চাষিদের। ছোট আর বড় নাই, প্রতি ফলে প্রায় 30টা মতো খরচ হয়। আমরা একটু লসের দিকে আছি, কারণ বেশি বর্ষার কারণে, আবার কলার বাজার কম। সরাসরি এই কৃষকের কাছ থেকে যদি কেনার ব্যবস্থা থাকতো তাহলে সবচেয়ে ভালো হইতো। জলছত্র হাট ছাড়াও আনারসের বড় হাট মোটের বাজার ও কারো বাজার। বিক্রি হওয়া আনারস স্থানীয় পাইকার ফরিয়ার মাধ্যমে পিকআপ ট্রাকে করে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে চলে যায়। যদিও জায়গা সংকটে যানজট সহ কাদায় আনারস নষ্ট হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না চাষিদের। এখানে আসে আনারস কেনার জন্য, কেউ আসে কলা কেনার জন্য এই জলছত্র বাজারে। যোগাযোগ ব্যবস্থার খুবই অবনতি। আপনার অটো খরচ বেশি বেড়ে যায়, অনেক খরচের কারণে আপনার মনে করেন চাষি মনে করলেন যে ক্ষতিগ্রস্ত। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি অর্থ বছরে মধুপুরে আনারসের আবাদ হয়েছে 6,665 হেক্টর জমিতে। উৎপাদন হবে 2,25,864 মেট্রিক টন, যার মূল্য প্রায় 560 কোটি টাকা। আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন আনারস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা বছর বাজারে আনারসের সরবরাহ বাড়াতে হবে। বিদেশে রপ্তানি বাজার ধরা গেলে লাভবান হবে দেশের চাষি থেকে কৃষি অর্থনীতি। এক্সপেক্টেড ফলন যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম সেটা হলো 2,25,854 মেট্রিক টন, যার বাজার দর প্রায় 560 কোটি টাকা। সামনের দিন হবে ফুড প্রসেসিং এর দিন, এবং সেই ফুড প্রসেসিং এর আনারস হতে পারে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আইটেম। এবং এটা যদি আমরা প্রসেস করে আমাদের ডোমেস্টিক মার্কেটে রাখি এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের জানা মতে যথেষ্ট চাহিদা আছে। বর্তমানে মধুপুর ছাড়াও মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ঘাটাইল ও সখীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় আনারসের আবাদ হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, এখন, টাঙ্গাইল। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।